এখন আমরা অবতল দর্পণে F=r/2 এই প্রমাণটি দেখব। এটি মাধ্যমিকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রমাণটা অত্যন্ত সহজ, তবে আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদি ভালো লাগে এই ব্যাখ্যাটা, তাহলে এটিকে একটু শেয়ার করতে হবে। তো চলো, অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ হচ্ছে যার ভেতরের যে তলটা থাকবে সেইটা যখন প্রতিফলক তল হিসেবে কাজ করবে। এবং এই দেখো দেখো বাইরের যে তলগুলো আছে এইগুলো উপর একটা প্রলেপ দেওয়া থাকবে, এগুলোকে বলা হয় অবতল দর্পণ। তো অবতল দর্পণের এই যে মাঝের বিন্দুকে মেরু বলা হয়। আচ্ছা, মেরুর পরে বাঁদিকে থাকে ফোকাস, তারপরে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এখন আমরা এর আগে শিখেছিলাম যে প্রধান যে অক্ষ থাকে, এই প্রধান অক্ষে সমান্তরাল যে আলোকরশ্মি যাবে না কেন, সেটি দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। এটা আমাদের আগে থেকে পড়া ছিল। তাহলে প্রধান অক্ষে সমান্তরাল আলোকরশ্মি কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষ দিয়ে যদি যায় তাহলে সেটি যাবে ফোকাস দিয়ে। এটাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি গিয়েছে, যেটির নাম হচ্ছে AB আলোকরশ্মি, এবং এটা ফোকাস দিয়ে সি পথে ফিরে গেছে। এটুকু ক্লিয়ার হলো, আশা করি সবাই বুঝতে পারবে এটা। এবার আমাকে অপর একটা লাইন ড্র করব, যেটা হচ্ছে এই বক্রতা কেন্দ্র সি এবং বি এর মধ্য দিয়ে যাবে। তাহলে আরেকটা লাইন ড্র করি আমি। তাহলে দেখো, অপর একটি লাইন অঙ্কন করা হলো, যেটি হচ্ছে সি এর মধ্য দিয়ে গেছে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়েছে। এখন তোমাদেরকে এই প্রমাণের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমরা প্রতিফলনের কেস পড়ছি। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এটা প্রতিফলনের কেস। আর প্রতিফলনের কি হয়? আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। তাহলে আমাদেরকে এখানে প্রতিফলনের ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করতে হবে। প্রতিফলন আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই ধারণাটার উপর আমরা দেখব। আর একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটাকে আমরা দেখব। আমরা যদি এই দুটোকে মাথায় রাখতে পারি তাহলে প্রমাণটা অত্যন্ত সহজ হবে। এবার প্রমাণের দিকে তাকাও। দেখো, একটি আলোকরশ্মি যাচ্ছে AB, এটা দর্পণের উপর আপতিত হচ্ছে, আর এটাকে আমরা অভিলম্ব বলবো। তাহলে আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে আপতিত আলোকরশ্মি, সেটাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মিটা যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এখানে প্রথম যে নিয়ম অনুযায়ী আলোকরশ্মি প্রতিফলন অনুযায়ী এক্ষেত্রে হয়ে যাবে অ্যাঙ্গেল ABC। দেখো এইভাবে যাচ্ছে, তাহলে ABC তার সঙ্গে সমান কি হবে? সি। আচ্ছা, এটা ভুল হয়েছে, এখানে সি নাম দিয়েছে, এটা ডি নাম দিয়ে দিই। দেখো, CBF কোন শর্ত অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় সেই শর্ত অনুযায়ী। এটা আমাদের 1 নম্বর গেল। আচ্ছা, এইবার আমাদেরকে এই জায়গাটা খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করো। AB রশ্মি এইভাবে একটা ফরমেশন তৈরি হয়েছে। তো আমরা জানি যখন জেডের মতো দেখতে হবে এই জায়গাটা এবং এই জায়গাটা, তখন একান্তর কোণ। তাহলে এখানে একান্তর কোণের নামটা কি দেবো আমরা? ABC এবং BCF কি কোণ? এরা একান্তর কোণ। এটা 2 নম্বর। আশা করি এই দুটো জিনিস বোঝা গিয়েছে। এবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট ছিল ত্রিভুজ। এই যে ত্রিভুজটাকে যদি আমি খেয়াল করি তাহলে কি দেখতে পাবো? ত্রিভুজটাকে ভালো করে খেয়াল করো।
এই জায়গাটা। তাহলে ত্রিভুজটা যেভাবে আছে সেটাকে যদি আমি বাইরে বের করার চেষ্টা করি, ঠিক এই রকম দেখো এখানে BCF। আচ্ছা, এই BCF এর 1 নম্বর এবং 2 নম্বর এই কন্ডিশন থেকে আমরা কি পাবো, ভালো করে খেয়াল করো। এই ক্ষেত্রে ABC আছে, এই ক্ষেত্রে ABC আছে, তাহলে ABC দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা পাবো CBF সমান BCF। আচ্ছা, কোন দুটো কোণ? CBF। আচ্ছা, CBF এই জায়গাটা, আর একটা কোণ BCF এই জায়গাটা। এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, আমাদের ক্লাস 8-এর উপপাদ্য ছিল কোনো একটি ত্রিভুজের দুটি কোণ সমান মানে সেই ত্রিভুজ দুটি বাহু সমান হবে। তাহলে এই দুটো বাহু সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো BF সমান সমান CF। BF সমান সমান CF। তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে বলো? যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে এই ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা নাম দিব কি? ত্রিভুজটার নাম দিব BCF, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমদ্বিবাহু ত্রিভুজের কি দেখলাম আমরা? CF আর BF ইকুয়াল। আবার ভালো করে খেয়াল করো, এই যে মেরু যেটা আছে, এই বিন্দুটা যদি এটা বেশি খোলা না হতো, ক্ষুদ্র উন্মেষযুক্ত, বইয়ে লেখা থাকবে দেখবে ক্ষুদ্র উন্মেষযুক্ত। ক্ষুদ্র উন্মেষযুক্ত মানে হচ্ছে P আর B বিন্দু কাছাকাছি যদি থাকতো তাহলে কি হতো? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারতাম PFP সমান আমাদের BF লেখা যেত। যদি পিটা আর বিটা একই পজিশনে থাকতো, এইটা আর এইটা যদি একই পজিশনে থাকতো তাহলে এফ থেকে পি এর যা দূরত্ব হবে এফ থেকে বি এরও সেম দূরত্ব হবে। বইয়ে লেখা থাকবে ক্ষুদ্র উন্মেষযুক্ত। ক্ষুদ্র উন্মেষযুক্ত মানেটা হচ্ছে যে বি আর পি কাছাকাছি থাকবে, একদমই কাছাকাছি। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা এতটা খোলা না হয়ে ধীরে 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 ছোট হয়ে যাবে, এটাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত। তাহলে এই যে দুটো জায়গা থেকে যদি আমরা তুলনা করি তাহলে দুটো জায়গা থেকে আমরা কি পাবো? ভালো করে খেয়াল করো, এখানেও BF, এখানেও BF। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত পাওয়া যাবে যে FP সমান হচ্ছে CF। ভালো করে তাকাও ছবির দিকে, যে FP আর CF দুটো হচ্ছে ইকুয়াল। অর্থাৎ আমি যদি ভালো করে দেখাই ছবিতে, তাহলে এই যে জায়গাটা, এটা যদি 5 হয়, এটাও টোটালটা 5, তাই তো? এখন আমি এখান থেকে বলতে পারি যে PC যেটাকে বলা হয় আমাদের একদম বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, দেখো CP এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। P থেকে C সেন্টার অফ কার্ভেচারের দূরত্ব, আর P থেকে F যেটা, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে P যে Fটা আছে লেখা, সেই PF তার সাথে যদি আমরা CF যোগ করি তাহলে আমরা পাবো CP। আশা করি এটা বোঝা গেল। কিভাবে? এই যে PF আর CF দুটো যোগ করলে কত পাবে? CP, মানে 5 + 5 = 10। এইবার আরেকটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে আমরা একটু আগে প্রমাণ করলাম যে PF এবং CF দুটো কি, দুটো হচ্ছে আমাদের ইকুয়াল। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, আর আমি জানি যে যে PF সেটাকে বলা ফোকাস দূরত্ব, মানে F বলা হয়, তাহলে F + F সমান হয়ে যাবে 2R। সরি, এটা হবে R। তাহলে 2F সমান R, F সমান সমান হয়ে যাবে R/2। এই হচ্ছে আমাদের অবতল দর্পণের প্রমাণ। তো আমাকে এই প্রমাণটা করার সময় দুটো জিনিস যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে এক হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এই দুটো সমান হয় সেটাকে মাথায় রাখবো। দ্বিতীয় হচ্ছে ত্রিভুজ।
এই দুটো যদি আমি মাথায় রাখতে পারি তাহলে এক্সাম হলে এটা অ্যাটেম্প করা অত্যন্ত সহজ।